ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এরপর দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। পরে বিভিন্ন সহযোগী সংগঠন জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। পরে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, দিনটি গুরুত্বের সঙ্গে পালন করে আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, অথচ দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না বলে দিনটি পালন করে না বিএনপি। আজকের এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে একটি মহিমান্বিত দিন, কিন্তু আমরা দেখতে পাই আজকের এই দিনটি বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো আজকের এই দিনটি পালন করে। বিএনপিকে কখনো এই দিনটি পালন করতে আমরা দেখি নাই। যারা মুজিবনগর দিবস পালন করে না, তারা আসলে স্বাধীনতা সার্বভৌমত্বকে কতটুকু বিশ্বাস করে, সেটি হচ্ছে প্রশ্ন। এদিকে মেহেরপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। ভোরে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক আতাউল গনি। সকাল 9:30টায় মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্রে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মুজিবনগর দিবসের আলোচনা সভায় কেন্দ্রীয় নেতারা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে জিয়াউর রহমান। তার নেতৃত্বেই দেশে যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠিত করা হয়েছে, আর আওয়ামী লীগের নেতৃত্বেই দেশের সব অর্জন এসেছে। এই সরকারের আমলেই তাদের মরণোত্তর বিচার করা হবে বলে জানান আওয়ামী লীগ নেতারা। একাদশ জাতীয় সংসদে বিএনপি থেকে নির্বাচিত 6 প্রার্থীর শপথ নেওয়ার জন্য হাতে রয়েছে আর মাত্র 13 দিন। তবে সাংবিধানিকভাবে বেঁধে দেওয়া 90 দিনের মধ্যে সময় চেয়ে আবেদন করলে স্পিকারের তা বিবেচনার সুযোগ আছে। আর শপথ না নেওয়ায় আসন শূন্য ঘোষণার পর 90 দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের। আমি এখন দিনের কার্যসূচি অনুযায়ী আজকের অধিবেশনের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের বিজয়ী আর প্রার্থী শপথ না নেয় 30শে জানুয়ারি 287 জন সদস্যকে নিয়েই শুরু হয় একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। তবে অধিবেশন চলার মধ্যেই 8ই মার্চ শপথ নেন তাদের একজন, মৌলভীবাজার 2 আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। আমি আইন এর 28 দিনের মাথায় শপথ নেন সিলেট 2 আসন থেকে নির্বাচিত গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান। বাকি 6 জন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের আব্দুস সাত্তার ভূঁইয়া, বগুড়া 6 আসনের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের হারুন অর রশিদ, বগুড়া 4 আসনের মোশাররফ হোসেন এবং ঠাকুরগাঁও 3 থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ এখনও শপথ নেননি। সংবিধান অনুসারে সংসদের প্রথম অধিবেশন থেকে 90 দিনের মধ্যে কেউ শপথ নিতে ব্যর্থ হলে সেই আসন শূন্য ঘোষণা হবে। যদি 90 দিন কার্যদিবসের মধ্যে তারা শপথ গ্রহণ করতে না পারেন, সময়ের প্রার্থনা করেন স্পিকারের কাছে কোনো রিজনেবল কজে, তাহলে তখন মাননীয় স্পিকার তাদের দরখাস্ত মোতাবেক সময় বর্ধিত করে দিতে পারেন। যে সময় বর্ধিত করলেন সেই সময়ের মধ্যে যদি তিনি শপথ গ্রহণ করতে না পারেন, তাহলে তিনি আরও একটা দরখাস্ত অবশ্যই করতে পারেন। সময় বাড়ানোর আপিল মঞ্জুর করার পরও নির্বাচিত সংসদ সদস্যরা শপথ না নিলে জাতীয় সংসদ আসন শূন্য ঘোষণা করবে। তার জন্য সার্বিক প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের। তখন নির্বাচন কমিশন পরবর্তী 90 দিনের মধ্যে একটি পুনর্নির্বাচনের এখানে আয়োজন করবে। সচিবালয় থেকে যদি পত্র দেয়া হয় যে এই পদটি শূন্য হলো, এই আসনটি শূন্য হলো, এখানে নির্বাচন প্রয়োজনীয়তা রয়েছে, আমরা আগামী 90 দিনের মধ্যে ওখানে নির্বাচন করার জন্য আমাদের প্রস্তুতি আছে। নির্বাচিত এই 6 সংসদ সদস্য শপথ নেবেন কিনা এখন এটাই দেখার অপেক্ষা। কাউসারা চৌধুরী, কুমু, বিবিসি নিউজ, ঢাকা। খালেদা জিয়ার মুক্তির শর্তে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে রাজি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ী প্রার্থীরা। দলীয় প্রধানের মুক্তিতে সরকার ইতিবাচক হলে দরকার হলে দলের সিদ্ধান্ত অমান্য করেও শপথ নেয়ার কথা বলছেন তারা।
একাদশ জাতীয় সংসদে নির্বাচিতদের শপথ নেয়ার সময়সীমা শেষ হচ্ছে 30 এপ্রিল। আমরা শপথ নিচ্ছি না। দলীয়ভাবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত থাকলেও সংসদে যেতে স্থানীয় জনগণ ও কর্মী সমর্থকের চাপের মুখে রয়েছেন বিএনপির বিজয়ী 6 প্রার্থী। জনগণের বর্তমান যে পরিস্থিতি, জনগণ প্রত্যাশা করে যে জনগণের এই যে রায় ম্যান্ডেট আমাকে দিয়েছে জুলুম নিপীড়ন অত্যাচারের বিরুদ্ধে, সেই ক্ষেত্রে অন্তত পক্ষে আমরা যেন সংসদে যাই। যেহেতু জনগণের ভোটের দ্বারা নির্বাচিত, এই জন্যই জনগণের বা এলাকার উন্নয়নের জন্যই আমাকে কাজ করতে হবে এবং আমি কাজ করতে ইচ্ছুক। সময় এখনো শেষ হয়নি। 30 এপ্রিল পর্যন্ত আমাদের সংসদের লাস্ট বর্ডার ডেডলাইন। জাতি চায় এবং আমার এলাকার মানুষ চায় যে আপনারা সংসদে যান এবং আপনাদেরকে কষ্ট করে নির্বাচিত করছি, আপনারা গিয়ে কথা বলেন। ব্যক্তিগতভাবে সংসদে যাওয়ার আগ্রহ জানিয়ে তারা বলছেন, চেয়ারপারসনের মুক্তির বিষয়ে সরকার সাড়া দিলে দরকার হলে দলের সিদ্ধান্তের বাইরে যেতে রাজি আছেন তারা। যদি সরকার নমনীয় হয় আমরা অবশ্যই এটা ভেবে দেখব এবং সংসদে গিয়ে আমরা সরকার সহ সারা পৃথিবীর মানুষ এটা অবশ্যই দেখবে যে বিএনপি নির্বাচিত হয়েছিল, তাদের নেত্রীর মুক্তি সাপেক্ষে হয়তো তারা সংসদে যাওয়ার পক্ষে ওয়েট করছে। যে বেগম খালেদা জিয়াকে যদি সরকার মুক্তি দেয়, আমার দলের সিদ্ধান্ত না হলেও তার মুক্তির বিনিময়ে আমি সংসদে যোগদান করতে পারি। তাদের দল যদি আমাকে বহিষ্কারও করে, সেই ক্ষেত্রে আমি এই ঝুঁকি নিতে পারি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সরকার ইতিবাচক হলে তারাও সংসদে যাবার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। আলোচনা আসতে পারে যদি আমাদের মূল প্রায়োরিটি যেটা, সেটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসা। বেগম খালেদা যদি মুক্ত হন, মুক্ত বেগম খালেদা জিয়া আমাদের সঙ্গে আলোচনা করবেন এবং সেখানে তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বিএনপি ঐক্যফ্রন্টের বিজয়ী 8 জনের মধ্যে গণফোরামের 2 জন এরই মধ্যে শপথ নিয়ে সংসদে যোগ দিয়েছেন। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনীতিবিদেরা সুন্দর দেশ গড়তে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের 10ম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা শাপলাকুড়ি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আমরা কেন এই হিংসা, এই প্রতিহিংসা, এই ক্ষোভ, বিদ্রোহ, এই হত্যা যজ্ঞের মধ্যে নেমে পড়েছি? কেন আমাদের রাফিকে এইভাবে নির্যাতিত হয়ে মরতে হয়? এর উত্তর আমাদের রাজনীতিবিদদের দেওয়ার কথা। আমরা ব্যর্থ হয়েছি, সেই ধরনের একটা সুন্দর বাংলাদেশ দিতে আমরা ব্যর্থ হয়েছি। স্বপ্ন ধরার সৌজন্যে ডিবিসি সংবাদে আরও যা থাকছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির প্রতিবেদন জ্বালানি মন্ত্রণালয়ে হস্তান্তর করল দুদক। নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামি শরীফকে গ্রেপ্তার করেছে পিবিআই। সকালে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে হত্যার সাথে জড়িত সন্দেহে আটক কামরুন নাহার মনিকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দুপুরে আদালতে মনিকে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে বিচারক শরাফ উদ্দিন আহমেদ তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নুসরাতের আইনজীবী জানান, আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীমের স্বীকারোক্তিতে মনির কথা উঠে আসলে 15 এপ্রিল তাকে আটক করা হয়। ঘটনার দিন আসামি মনি 3টি বোরখা সরবরাহ করে। নুসরাত হত্যা মামলায় এই পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 13 জন। মনি 3টা বোরকা কিনে সে আদালতে সাদে অবস্থান করতেছিল, মাদ্রাসা সাদে, যেখানে রাফিকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। সেই বোরকাগুলো ক্রয় করেছে এই মনি এবং মনি ঘটনাস্থলে অপর আসামি পপিকে শম্পা বলে ডেকেছে। এদিকে নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। রিট আবেদনটি করেছেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। এছাড়া এই ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়েছে। পুলিশ জানায়, কারাগার থেকে নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার নির্দেশ দেয় ফেনীর সোনাগাজী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। 6 এপ্রিল নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় অধ্যক্ষের সহযোগীরা। ওই দিনই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয় তাকে। সেখানে বুধবার রাতে মৃত্যু হয় নুসরাতের। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানি ও হত্যা চেষ্টার অভিযোগে মোহাম্মদ হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সুধারাম মডেল থানায় মামলার পর তাকে গ্রেপ্তার করা হয়। হৃদয় নোয়াখালী মাইজদির লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, হৃদয়ের ছোট বোনকে বাসায় গিয়ে পড়াতো ভুক্তভোগী। গত 2রা মার্চ পড়ানো শেষে বাসায় ফেরার পথে ঝড়ের কবলে পড়ে সে।
পরে হৃদয় তাকে মোটরসাইকেলে বাসায় দিয়ে আসতে চাইলে ওই ছাত্রী রাজি না হওয়ায় তার সঙ্গে ধস্তাধস্তি করে। এক পর্যায়ে হৃদয় ওই ছাত্রীর মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও হৃদয় তাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়। রাজধানীর হাতিরঝিলের বিজিএমইএ ভবন ভাঙতে দরপত্র আহ্বান করেছে রাজুক। 24শে এপ্রিলের মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানকে দরপত্র জমা দিতে বলা হয়েছে। তবে ওই সময়ের মধ্যে উপযুক্ত কাউকে না পেলে রাজুক নিজেই বিদেশি সহায়তায় ভবন ভাঙবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম। যদিও এই দরপত্র আদালতের নির্দেশের লঙ্ঘন বলে জানিয়েছেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ। তারপরও সকাল থেকেই ভিড়। উদ্দেশ্য পুলিশকে বুঝিয়ে শুনিয়ে তালা খুলে ভেতরে আটকে পড়া জিনিসপত্র নিয়ে আসা, কিন্তু তাতে কাজ হয়নি। বিজিএমই একটা আশ্বাস দিছিল যে আপনারা একটু থাকেন বা সময় পাওয়া যাবে, আরো 8-9 মাস সময় পাওয়া যাবে। ইভেন গতকালকেও বলছে যে আপনাদেরকে এটা ভাঙন 1 সপ্তাহ সময় দিবে। একই ভুল করেছেন বিজিএমইএ কর্মকর্তারাও। ভবনে রয়ে গেছে সংগঠনটির ভারী যন্ত্রপাতি। আমাদের এখনো জেনারেটর রয়েছে, এসি চিলার আছে, সাব স্টেশনের কিছু মালামাল আছে, লিফট আছে। আমরা আবেদন করে হয়তোবা খুব শীঘ্রই আমরা পারমিশন নিয়ে ঢুকে আমাদের বাকি যে মালামালগুলো রয়েছে এগুলো বের করে ফেলব। ভবন ভাঙার পাশাপাশি ব্যবহারযোগ্য মালামাল কিনতে সর্বোচ্চ দর ঘোষণা করা প্রতিষ্ঠানই এ কাজ পাবে, আর এ দরের 10% অর্থ জামানত দিতে হবে। অথচ আদালতের নির্দেশনা রয়েছে ভবন ভাঙার ব্যয় বহন করবে বিজিএমইএ। যদি উপযুক্ত সংস্থা না পাওয়া যায় সেক্ষেত্রে আধুনিক নির্মাণ প্রযুক্তির ব্যবহার করে আমরা রাজুকের পক্ষ থেকে এই বিল্ডিংটাকে এখানে উচ্ছেদের জন্য যে প্রক্রিয়া দরকার সেই প্রক্রিয়ায় যাব। সেই সঙ্গে ভবন ভাঙতে বিজিএমইএর 1 বছর সময় চেয়ে করা আবেদন প্রত্যাহার করতে 3 দিনের মধ্যে সময় দিয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন তিনি। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। অবৈধ সংযোগ, মিটার টেম্পারিং সহ তিতাসের 21টি খাতের দুর্নীতি চিহ্নিত করেছে দুদক। বেলা 12টায় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর কাছে এই নিয়ে প্রতিবেদন দিয়েছেন দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক। দুর্নীতি রোধে 12টি সুপারিশও দিয়েছে দুদক। প্রতিবেদনের জন্য দুদককে সাধুবাদ জানিয়েছেন প্রতিমন্ত্রী। এটি নিজস্ব তদন্তে সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দুদক কমিশনার বলেন, তিতাসের দুর্নীতির সবচেয়ে বড় জায়গা শিল্প খাতে অবৈধ সংযোগ। অনেক সময় অবৈধ সংযোগ বৈধ করতে আদালতের আশ্রয়ও নেওয়া হয় বলে জানান তিনি। একই সাথে মিটার বাইপাসও দুর্নীতির বড় খাত। নীতি নির্ধারণে যতই ব্যবস্থা থাকুক বাস্তবে নেই। এসব সম্পর্কিত মামলায় শক্তিশালী প্রসিকিউশনও না থাকায় সরকার হেরে যাচ্ছে। দশটি মন্ত্রণালয় বিভাগকে আমরা ইতিমধ্যে আমাদের প্রতিবেদন দাখিল করেছি। তিতাস গ্যাসের ব্যাপারে আমরা আসলে মূলত 22টি ক্ষেত্রে দুর্নীতি হয় এরকম আমাদের অনুসন্ধানী টিম তারা বের করেছে। আমার মনে হয় টেকনিক্যাল লোক যারা আছে তাদের সাথে মন্ত্রণালয় কনসালটেশনের মাধ্যমে একটা পর্যায়ে নিতে পারে যে এর বেশি হলে সেটাকে গ্রহণ করা হবে না, এটা করা যেতে পারে। জানতাম আগের থেকে অনেক কিছুতে আমরা চেষ্টা করছি সেগুলোকে ঠিক করার জন্য। কেবল জ্বালানির তিতাস না, প্রত্যেকটি বিভাগের আমরা এই ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করছি। তাদেরকে সাধুবাদ জানাই, দুর্নীতি দমন কমিশনকে। এই ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে আমাদের কাজ করা আরো বেশি সহজ হবে মন্ত্রণালয়গুলোকে। ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে বগুড়া 2 আসনের সংসদ সদস্য শরীফুল ইসলাম জিন্নাহকে তলব করেছে দুদক। 24শে এপ্রিল সকাল 10টায় দুদক প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির থাকতে বলা হয়েছে তাকে। সকালে দুদকের জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত একটি নোটিশ জিন্নাহর কাছে পাঠানো হয়। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, সংসদ সদস্য থাকাকালে শরীফুল ইসলাম জিন্নাহ ক্ষমতার অপব্যবহার করেছেন। এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের সরকারি টাকা আত্মসাৎ করেছেন তিনি। শরীফুলের নামে বেনামে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অর্থ রয়েছে, যা তার বৈধ আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এসব অভিযোগের যাচাই করতেই জিন্নাহকে জিজ্ঞাসাবাদ করবে দুদক।
ব্যাংক ঋণ জালিয়াতির মামলায় ভুল আসামি জাহলমকে কে ফাঁসালো তা জানতে চেয়েছে হাইকোর্ট। ২রা মের মধ্যে সব নথি জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এই নির্দেশ দেন। গত ৬ মার্চ জাহলমকে আটক ও কারাবাসের বিষয়ে হলফনামা আকারে দেয়া দুদকের বক্তব্যের প্রতিবেদন শুনানির জন্য হাইকোর্টে তোলা হয়। সেই সময় জাহলমের বিরুদ্ধে দুদকের দায়ের করা সব মামলার প্রাথমিক তথ্য বিবরণী, অভিযোগপত্র সহ যাবতীয় নথি 10ই এপ্রিল দাখিল করতে বলা হয়। 2016 সালের 18.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। চেহারায় মিল থাকায় মূল অভিযুক্ত সালেকের নাম বাদ দিয়ে জাহলমের নামে চার্জশিট দিলে জেল হাজতে পাঠায় আদালত। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে মামলায় ভুল আসামি জাহলমকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেয় হাইকোর্ট। একই সঙ্গে তাকে তাৎক্ষণিকভাবে মুক্তির নির্দেশ দেওয়া হয়। খাবারের মান যাচাই করে বিভিন্ন গ্রেডে স্টিকার দেওয়া রেস্টুরেন্টগুলোতেও অভিযান চালিয়ে পুনরায় তা যাচাই করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সকাল 11টা থেকে এই অভিযান কার্যক্রম শুরু হয়। সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাগিচা রেস্টুরেন্ট অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এর আগে মান বিচারে বাগিচা রেস্টুরেন্টকে A গ্রেড দেওয়া হয়েছিল, তবে ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে আবার অভিযান চালানো হয়। এ সময় লেভেল ছাড়া খাবার উপাদান ব্যবহার এবং অস্বাস্থ্যকর খাবার পায় ভ্রাম্যমাণ আদালত। বাগিচা রেস্টুরেন্টকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে A গ্রেড থেকে নামিয়ে C গ্রেড করা হয় এই রেস্টুরেন্টকে। সমস্যার শেষ নেই ময়মনসিংহ সিটির 33 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। শম্ভুগঞ্জ বাজার সহ এর আশেপাশের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়াও মানসম্মত বিদ্যালয় না থাকায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকরা। সদর উপজেলার চর ঈশ্বরদীয়া আর চর নীলক্ষিয়া ইউনিয়নের একাংশ নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের বেশিরভাগ মানুষ কৃষি ও ব্যবসার সাথে জড়িত। এখানকার শম্ভুগঞ্জ বাজার ও এর আশপাশ এবং রঘুরামপুর সহ আশপাশের এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়াও চর ঈশ্বরদীয়া আর চর নীলক্ষিয়া ইউনিয়নের চর ঝাউগড়া, চর গোবদিয়া ও রঘুরামপুর এলাকায় নেই মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও যত্রতত্র মাদক বেচাকেনায় ভীত ওয়ার্ডবাসী। জলাবদ্ধতা দূরীকরণ এবং ড্রেনেজ ব্যবস্থা, সর্বোপরি আমাদের এলাকার মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি ওয়ার্ড গঠনের লক্ষ্য নিয়ে আমি কাজ করব। বিদ্যুৎ সহ এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইফটেজিং যা কিছু আছে সকল কিছুই আমি জনগণকে সাথে নিয়ে আমি এগুলো নির্মূল করব। নারীদের প্রতি আমি সজাগ থাকবো সবসময়, যাতে ওনারা নির্যাতিত না হয়। এলাকায় না 3টি ওয়ার্ডে আমি আশাবাদী আমি নির্বাচনে জয় হব। আর ভোটাররা বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, এলাকার উন্নয়নে যে কাজ করবে তাকেই নির্বাচিত করা হবে। আমাদের ওয়ার্ডকে উন্নয়ন দিকে নিয়ে যাবে, আমরা তার পক্ষেই কাজ করব। এমন প্রার্থী চাই নারী নির্যাতন বন্ধ করতে পারবে এবং নারীদের বাল্যবিবাহ বন্ধ করতে রোধ করতে পারবে। বিদ্যুৎ সমস্যা, এই ড্রেনেজ ব্যবস্থার সমস্যা, মাদক সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, এই সমস্যাগুলো যে দূর করবে তাকেই আমরা ভোট দেব। এবার সিটি কর্পোরেশন নির্বাচনে 33 নম্বর ওয়ার্ডের মোট ভোটার 15,493 জন। ডিবিসি নিউজ ডেস্ক। তুরাগ নদের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে আজ 29তম দিনের মতো অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। তুরাগ তীরের উচ্ছেদ অভিযান সম্পর্কে সবশেষ তথ্য জানতে এবারে সরাসরি যোগ দেব সহকর্মী মাহমুদা শিকদারের সাথে। মাহমুদা, আমাদেরকে উদ্ধার অভিযানের সবশেষ তথ্য জানাবেন আজকের। সকাল থেকে কিন্তু গাজীপুরের তুরাগ নদীতে অভিযান শুরু হয়েছে এবং দেওয়া হয়েছে এবং এইগুলো যে অবৈধ যে স্থাপনা সেগুলো কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং উত্তরার পাশের কিছু অংশ, আপনার কামারপাড়ার রোডের কিছু অংশ, সেখানে কিছু দোকানও ভেঙে দেওয়া হয়েছে এবং এই অভিযানটা বিকাল অবধি চলবে এবং আজকে 29তম দিন এবং এটি কিন্তু প্রতি সপ্তাহে অভিযান চলবে। এই সম্পর্কে আমি আমাদের এখানে বিআইডব্লিউটি এর যিনি যুগ্ম পরিচালক আছেন আরিফ উদ্দিন, আমরা তার সাথে কথা বলবো যে আপনি আমাদেরকে একটু জানাবেন যে এই
অভিযানটি ঠিক আপনারা কতদিন চালাবেন এবং আপনি বলেছিলেন ঈদকে কেন্দ্র করে আপনাদের একটি লক্ষ্য আছে, আপনি সেটা সম্পর্কে আমাদের একটু বলবেন। না, প্রকৃতপক্ষে ঈদ নয়, এটা রোজার আগে আমরা আমাদের অভিযান সমাপ্ত করার চেষ্টা করছি। আমাদের ঢাকা নদী বন্দরের অধীনে তুরাগ, বালু এবং শীতল আপনার বুড়িগঙ্গা, এই তিনটি নদীর আমরা বুড়িগঙ্গার একটি অংশ এসেছে। এখন আমরা তুরাগ শেষের দিকে, তুরাগ শেষ করে আমরা বালুতে ঢুকবো, বালু শেষ করে আমরা বুড়িগঙ্গার অবশিষ্ট অংশ শেষ করবো। আমরা ঈদের আগেই রোজার আগেই আমরা এই অভিযানটা সমাপ্ত করার, উচ্ছেদ অভিযান সমাপ্ত করার চেষ্টা করবো। কিন্তু আমাদের এক্সকাভেশন অভিযান কিন্তু চলতে থাকবে। এই যে আমরা শুধু তীরভূমির উপরে যে স্থাপনা উচ্ছেদ করছি, এটি কিন্তু এসেছে কিন্তু নদী প্রশস্ত হবে না। নদী প্রশস্ত করার জন্য যে এক্সকাভেশন বা ড্রেজিং কার্যক্রম, সেটি কিন্তু সারা রোজার মধ্যেও চলতে থাকবে, যে অবিরাম চলতে থাকবে, এটা নিরবিচ্ছিন্নভাবেই থাকবে। যতদিন পর্যন্ত এই ঢাকা শহরের চারপাশের নদীগুলো দখল দূষণ মুক্ত না হবে, ততদিন পর্যন্ত বিআইটা লোকে মাঠে থাকবে। ধন্যবাদ শম্পা। এই সপ্তাহে কিন্তু আর একদিন আপনার তার মানে আগামীকাল উচ্ছেদ অভিযান চলবে এবং এরপর থেকে সপ্তাহে 4 দিন করে উচ্ছেদ অভিযান চলবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং এই অভিযানে প্রায় 87 লক্ষ টাকার এখন পর্যন্ত যে উচ্ছেদ করেছে, এখানে যেগুলো আছে বালি মাটি, সেগুলো কিন্তু তারা দিয়েছে অনেকজন, বিভিন্ন জনের কাছে প্রায় 87 লক্ষ টাকা পর্যন্ত তারা এগুলো হ্যান্ড ওভার করেছে, নিলামে করেছে। এখন পর্যন্ত এই টঙ্গী এবং কামারপাড়ার যে তুরাগের আশেপাশে যে উচ্ছেদ অভিযান চলছিল, এই ছিল আমার কাছে উচ্ছেদ অভিযানের সর্বশেষ। মাহমুদা, ধন্যবাদ সরাসরি আমাদের সাথে যুক্ত হবার জন্য। ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন ডিবিসি সংবাদ। এই পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানাবো আরেকবার। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মেহেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজন। তেরো দিনের মধ্যে শপথ না নিলে 6টি সংসদ সদস্য পদ শূন্য, শপথের বিনিময়ে বিএনপি নেতাদের শর্ত খালেদার মুক্তি। মালামাল সরাতে রাজুকের কাছে সময় চাইবে বিজিএমইএ, 24 এপ্রিলের মধ্যে টেন্ডারের আহ্বান, বললেন পূর্তমন্ত্রী। এবং নুসরাত হত্যার আসামি শরীফকে গ্রেপ্তার করল পিবিআই, আটক মনি রিমান্ডে, বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট। লাইসেন্সের শর্ত অনুযায়ী বিভিন্ন স্যাটেলাইট কেবল অপারেটরদের স্থানীয় বিজ্ঞাপন ও সিনেমা প্রচার থেকে বিরত থাকতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের সাথে দুপুরে সচিবালয় বৈঠক শেষে একথা বলেন তিনি। লাইসেন্সের শর্তগুলো সংশ্লিষ্টদের মেনে চলার আহ্বানও জানান এ সময় তিনি। তথ্যমন্ত্রী বলেন, অনেক অপারেটর শর্ত মানছেন না, শর্ত মানতে সময়সীমা নির্ধারণ করা হবে, এরপরও যারা শর্ত মানবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশি চ্যানেল সম্প্রচার করতে হবে। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের কোনো চ্যানেল অন্য দেশের বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবে না। তথ্যমন্ত্রী পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ের মধ্যেই দেশের সকল জেলার কেবল টিভি নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতির আওতায় আনা এবং বাংলাদেশের চ্যানেলগুলোকে তাদের ফ্রিকোয়েন্সি পাবার ক্রমানুযায়ী কেবল নেটওয়ার্ককে সম্প্রচারের নির্দেশনা দেন। যে কাজের জন্য লাইসেন্স নিয়েছে, সেই লাইসেন্সের শর্তগুলো সবাই যদি সঠিকভাবে পালন করে, তাহলে এই সেক্টরের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় না। কেবল নেটওয়ার্ক পরিচালনার জন্য যারা লাইসেন্স নিয়েছেন, তারা শুধু কেবল নেটওয়ার্কই পরিচালনা করবেন, সেখানে অন্য কিছু করার লাইসেন্সের শর্ত অনুযায়ী সুযোগ নাই। সবুজের মধ্যে বেগুনি রং, চারদিকে সবুজ ধান ক্ষেত থাকলেও মাঝখানে এক টুকরো জমিতে বেগুনি রঙের ধান গাছ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রথমবারের মতো চাঁদপুরে আবাদ করা হলো বেগুনি রঙের ধান। চলতি বড় মৌসুমে ফরিদগঞ্জ উপজেলার শাহাপুর গ্রামে কৃষক আক্তারুজ্জামান পাটোয়ারি জমিতে বেগুনি রঙের ধানের আবাদ করে সবার নজর কেড়েছেন। সবুজ ধানের বেষ্টনীর মধ্যে বেগুনি এই ধান ক্ষেতটি দেখলে মনে হতে পারে কোনো আগাছা বা বালাই আক্রান্ত ধানের ছবি। আসলে এর কোনোটিই নয়। এটি এমন একটি ধানের জাত যার পাতা ও কাণ্ডের রং বেগুনি। শুধু ধান গাছ নয়, এর চালের রঙও বেগুনি। তাই কৃষকদের কাছে এর পরিচিতি বেগুনি রঙের ধান বা রঙিন ধান।
এক আত্মীয়ের কাছ থেকে বীজ সংগ্রহ করে চাঁদপুরের কৃষক আক্তারুজ্জামান পাটোয়ারি নিজ উদ্যোগে এই ধান আবাদ করেছেন। প্রাথমিকভাবে ২০ থেকে ২৫% জমিতে এই ধান চাষাবাদ করেছেন। বর্তমান বাংলাদেশে যে সমস্ত বিয়ার ২৮, বিয়ার ২৩, অন্যান্য ২৯ এই ধানের সাথে রোয়া হয়, এই ধানের সাথে ফলনও আসে। তবে বর্তমানে বাংলাদেশে দেখা গেছে আমাদের এই হাওয়ার সাথে ধানটা মিশবে বোঝা যায়। এলাকায় প্রথমবারের মতো ভিন্ন রঙের ধান দেখে কৃষকরা বলছেন ফলন ভালো হলে তারা এ ধরনের ধানের আবাদ আরো বাড়াবেন। আমরা যে ধানটা রোপণ করছি আমরা ওটার দেখশন করতেছি। এই ধানটা যদি ফলন ভালো হয় তাহলে আমরা আগামীতে আল্লাহ দি মাসারা আমরা আবার এই ধান ফসলের আবাদ করিয়াম। কৃষি কর্মকর্তা বলছেন রঙিন ধানের ফলন সাধারণ ধানের তুলনায় ভালো হবে। এই ধানের চাল ডায়াবেটিস ও ক্যান্সার প্রতিরোধে সহায়ক, খেতেও সুস্বাদু। এই জাতটি আপনার ধানের যে কাণ্ডগুলো অত্যন্ত শক্ত, অন্যান্য ধানের চেয়ে একটু ব্যতিক্রম, পোকামাকড় আক্রমণটা কম হয় এবং দেখা গেছে আপনার প্রতি শতকে ২০ কেজি এটা ফলন আশা করা যাচ্ছে আর কি। কৃষি অফিস জানিয়েছে মাঠ পর্যায়ে অবস্থা বিবেচনায় ধানটির জীবনকাল ১৪৫ থেকে ১৫৫ দিন এবং ফলন একর প্রতি ৫৫ থেকে ৬০ মণ। ডিবিসি নিউজ ডেস্ক। এলজিইডি, পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ড কেউই দায়িত্ব না নেয়ায় মেরামত হচ্ছে না শরীয়তপুর রাজগঞ্জ সড়কের মাত্র আধা কিলোমিটার এলাকা। ৩ দপ্তরের টানাটানিতে সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে রাস্তাটি। সড়কটি ভেঙে যাওয়ায় শহরে যেতে ৮টি ইউনিয়নের মানুষকে ঘুরে যেতে হচ্ছে ১০ কিলোমিটার পথ। শরীয়তপুর শহর থেকে রাজগঞ্জ বাজার পর্যন্ত ১ কিলোমিটারের রাস্তার অর্ধেক অংশ বানানো হয়েছে শহর রক্ষা বাঁধের পাশে। জেলার ৮টি ইউনিয়নের মানুষের পাশাপাশি এই সড়কটি ব্যবহার করেন পাশের জেলা মাদারীপুরের অনেক মানুষ। তবে গত কয়েক বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে শহর রক্ষা বাঁধ, আর এ কারণে ভেঙেছে সড়কটির আধা কিলোমিটার অংশ। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলছে ইজি বাইক, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন। ১০ কিলোমিটার ঘুরে শহরে যাতায়াত করতে হচ্ছে অনেককে। রাস্তা যদি ভাঙ্গা যায় তাহলে আমাকে বাড়ি ঘর বাই যাবো, আমরা যাই কই, আমাকে তো থাকুন জায়গা নাই। এই রাস্তাটুক আপাতত যে ভাঙছে এতে মানে আমাদের জনগণের চলাচলের জন্য খুবই অসুবিধা। এলজিডি রাস্তা আর পিডব্লিউডি রাস্তা, এই ৩ ধরনের মানে গুতাগুতি করে এই রাস্তাটা এই যে এই পর্যায়ে পড়ে রয়েছে। রাস্তাটি সংস্কারের দায়িত্ব পৌরসভার, বলছেন এলজিইডির প্রকৌশলী। অন্যদিকে মেয়র বলছেন রাস্তাটি আনুষ্ঠানিকভাবে পৌরসভাকে হস্তান্তর করেনি এলজিইডি। এই রাস্তাটি একসময় এলজিইডি কর্তৃক নির্মিত হলেও রাস্তার ক্লাসিফিকেশন হওয়ার পরে রাস্তাগুলো পৌরসভার মধ্যে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো পৌরসভাই করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখনো পর্যন্ত এলজিইডি আমাদেরকে অফিসিয়ালি রাস্তাটি বুঝিয়ে দেননি। তারপরও এটা নদী শাসনের কাজ না করা পর্যন্ত এখান থেকে রাস্তা করলে সে রাস্তা টিকে থাকবে না, সেই কারণে আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। এদিকে কবে নাগাদ কাজ শুরু হবে তা জানাতে পারেনি উপসহকারী প্রকৌশলী। পুরো নদী আমরা সার্ভে করেছি, ডিপিপি পাস হওয়ার পরে আমরা বিভিন্ন পয়েন্ট যে জায়গা চিহ্নিত করছি, এই জায়গা স্থায়ী প্রতিরক্ষা কাজ করার ব্যবস্থা করব। ৩ প্রতিষ্ঠানের মধ্যে চলা এ সমস্যা মিটবে শিগগিরই, আর সংস্কার হবে রাস্তা, এমনটাই প্রত্যাশা এলাকার মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। চিত্রনায়ক ফেরদৌসের পর আরেক বাংলাদেশি অভিনেতার বিরুদ্ধেও ভারতের সাধারণ নির্বাচনে প্রচারণায় অংশ নেয়ার অভিযোগ উঠেছে। বাগেরহাটের ছেলে গাজী আব্দুল নূর জি বাংলার জনপ্রিয় সিরিয়াল রানী রাসমণির অন্যতম চরিত্র রাজা রাজচন্দ্রের ভূমিকায় অভিনয় করেন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গেল রবিবার পশ্চিমবঙ্গের ভবানীপুরে তৃণমূল প্রার্থী সাবেক মন্ত্রী মদন মিত্রের সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি। এছাড়া দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের নির্বাচনী প্রচারেও ছিলেন আব্দুল নূর। এ সময় সৌগত রায়ের সঙ্গে খোলা গাড়িতে দেখা গেছে তাকে। এবার তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দিচ্ছে বিজেপি সহ আরো কয়েকটি রাজনৈতিক দল। ধারণা করা হচ্ছে তাকেও ভিসা বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার চিত্রনায়ক ফেরদৌসের ভিসা বাতিল করে তাকে অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দেয়। ওই দিনই সন্ধ্যায় ফেরদৌস বাংলাদেশে ফিরে আসেন। তিনি ভিসার শর্ত ভঙ্গ করে গত রোববার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আসনে তৃণমূল প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের বিরুদ্ধে কংগ্রেসের গৃহীত প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার প্রস্তাবটিতে ট্রাম্পের ভেটো দেওয়ার কথা জানায় হোয়াইট হাউস। প্রস্তাবটিকে অপ্রয়োজনীয় আখ্যা দিয়ে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, সাংবিধানিক কর্তৃত্বকে দুর্বল করা সহ মার্কিন নাগরিকদের জীবন ঝুঁকিপূর্ণ করার চেষ্টা এটি। মার্চে মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের পর এপ্রিলে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও প্রস্তাবটি পাশ হয়। তবে ট্রাম্পের ভেটো দেয়ায় প্রস্তাবটি আইনে পরিণত হচ্ছে না। এদিকে ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিরীহ মানুষকে হত্যা করে মানবাধিকার লঙ্ঘন করায় রিয়াদের সমালোচনা করেছেন প্রস্তাবটির সমর্থনকারী কংগ্রেস সদস্যরা। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে গোলাগুলির ঘটনায় অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 20 জন। মঙ্গলবার রাতে ত্রিপোলির বিভিন্ন এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে এক কর্মকর্তা। তবে কোন কোন পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে সেই সম্পর্কে তথ্য জানাতে পারেননি তিনি। এই ঘটনায় জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন বিদ্রোহী লিবিয়ান ন্যাশনাল আর্মি LNA বাহিনী ও ত্রিপোলি ভিত্তিক GNA বাহিনী একে অপরকে দোষারোপ করছে। চলতি মাসের শুরু থেকে ত্রিপোলির দক্ষিণ ও পশ্চিম দিক থেকে বহুমুখী হামলা শুরু করে হাফতারের LNA বাহিনী। এরপরই তাদের উপর বিমান হামলা চালায় জাতিসংঘ সমর্থিত ত্রিপোলি ভিত্তিক জাতীয় ঐক্যমত সরকারের অনুগত বাহিনী। এবারে জানাবো এসালাম গ্রুপ খেলার খবর। তিন দিন বিরতির পর কাল থেকে শুরু হচ্ছে পেশাদার লিগ ফুটবলের 13তম রাউন্ড। নোয়াখালী ও নীলফামারীতে 2 ম্যাচে মুখোমুখি হবে নফেল শেখ জামাল ও বসুন্ধরা কিংস চট্টগ্রাম আবাহনী। 12তম রাউন্ড শেষে নড়চড় হয়নি বসুন্ধরা কিংসের শীর্ষ অবস্থান। 11 ম্যাচ খেলে 10 জয়, 1 ড্রতে 31 পয়েন্ট নিয়ে লিগ লিডার বসুন্ধরা। 1 ম্যাচ বেশি খেলে 10 জয়ের সঙ্গে 2 হার নিয়ে দ্বিতীয় শীর্ষ অবস্থান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর। 11 ম্যাচ খেলে 7 জয়, 3 ড্র, 1 হারে 3 নম্বরে শেখ রাসেল ক্রীড়া চক্র। সমান ম্যাচ খেলে 6 জয় নিয়ে 4-এ সাইফ স্পোর্টিং, 19 পয়েন্ট নিয়ে আরামবাগ আছে 5-এ। আরামবাগের চেয়ে 3 পয়েন্ট পিছিয়ে মুক্তিযোদ্ধা 6-এ, 14 পয়েন্ট নিয়ে 7-এ চট্টগ্রাম আবাহনী, 13 পয়েন্ট নিয়ে 8-এ শেখ জামাল। এখনো 10 পয়েন্ট যোগ করতে পারেনি 9 নম্বরে থাকা রহমতগঞ্জ। 10-এ নফেল স্পোর্টিং, অবস্থান বদল হয়নি 11 নম্বরে থাকা ঐতিহ্যবাহী দল মোহামেডানের। একটা মাত্র জয় নিয়ে 12 নম্বরে ব্রাদার্স, 13 নম্বরে থাকা টিম BJMC এখনো জয়ের মুখ দেখেনি। সংবাদ এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন 24 ঘন্টা।